আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আমরা ওই যে সূত্রটা পড়ছিলাম তাই না, বুয়েটের একটা ম্যাথ করছি। ওই যে লবণের শতকরা সংযুতি, শতকরা সমৃদ্ধি তো করলাম। না ওই যে এন, হ্যাঁ, ওইটাই ওইটাই এন সূত্র। বাই এন হ্যাঁ, ইকুয়াল ওইটা। বলো সূত্রটা বলো তো, মুখস্থ বলো। সব ক্যামেরাটা, বলবো, ভিডিও অন ক্যামেরা, করে বলবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ক্যামেরা চালু করে বলো। তাহলে হ্যাঁ, এটা হবে এন, এন হুম ইকুয়াল এন হুম এ বাই এন বাই এন এ, তারপর হচ্ছে ভি, এটা হবে এস এ টি, যেটা হবে হুম 22.4, তারপর ইকুয়াল হবে পি, হচ্ছে তারপর হবে আরেকটা ভি এস এ টিপি, তারপর ওটা হবে 24.78, এটা কি, লিটারে, তারপর ওটা কি হচ্ছে ডাব্লিউ গুণ বাই না এন। ভাগ? ওটা গুণ না ভাগ হবে এল, চব্বিশ এল, পয়েন্ট সেভেন ওই যে এস এ টিপি, এস এ টিপি এল, ওইটা হ্যাঁ, তা এর এর নিচে ডিভাইডেড এটা বাই হুম। 24.78 আর কি কি আছে? ভাগ 24.78, আর তারপর হচ্ছে কয়েকটা। ডাব্লিউ বাই এম, তারপর হুম পিভি বাই আরটি, হুম। সব বলছি। আর আরেকটা বলো নাই, ভি এর এন বাই লিটারে এস, এন এ, এটা তো হ্যাঁ বলছো। ওটা ইয়াতে না, এস এ টিপি 22.4। ভি এস আছে একটা, দেখিও ভিটা হচ্ছে ও, ও লিটারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হুম। ভালো হয়েছে। আর ভালো দিছো, দেখলাম তো পিডিএফ দিছো সুন্দর। ঠিক আছে। হুম, তো আমরা এটা অফ বুঝলাম। করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, অফ করো। দেখো, এখন আজকে আমরা যেটা আজকে তোমাদের এক্সামও নিব, আমি আগে শিখাই দিচ্ছি যে প্রশ্ন ওই কালকে স্লাইডেই তোমরা 12 নম্বর পেজ থেকে এটা পাবা। বুঝছো, আজকে তো আগের দিনেরই দেবো, আজকে স্লাইডটা ওইখান থেকেই, যে 10 গ্রাম প্রশ্ন করলো। স্যার স্ক্রিন শেয়ার করেন। ও, দেখো 10 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত? বুঝছো, 10 গ্রাম। আচ্ছা, আমরা জানি যে কত গ্রামে 6.0 × 10⁻³ থাকে? 1 মোল, মানে এক, 32 গ্রামে অক্সিজেনের অণুর সংখ্যা। তাহলে অ্যান্সার কিভাবে করব? তোমার অক্সিজেনের অণুর সংখ্যা চাইছে, অণুর সংখ্যা। আমরা কালকেই জানি যে এক, দিছিলাম কি, হ্যাঁ, উত্তর কি 32 গ্রামে অক্সিজেনে। অনুর সংখ্যা 6.023 × 10⁻²3। হ্যাঁ, এরকম এমসিকিউ দিছি কয়েকটা, হ্যাঁ, পড়ে দিচ্ছি। অণুর সংখ্যা 6.023 × 10⁻23। তাহলে 1 গ্রামে কত? 6.023 × 10⁻23, তাহলে ডিভাইডেড বাই কি 32, এতটি। তাহলে এবার বলো 10 গ্রামে কতটুকু হবে? 6.023 × 10⁻²3 × 10 বাই 32। হুম, 23 × 10 স্যার ডিভাইডেড এটার বাই, অ্যান্সার 1 হ্যাঁ বলো, এটার অ্যান্সার কি হবে? 1.882 × 10⁻23। তুমি কি আগেই করে রাখছো নাকি? কোনটা স্যার? এটা কি কিভাবে বলতে পারলো 1.88? ক্যালকুলেটর করলে এখনই? হ্যাঁ, হ্যাঁ, ওকে, আচ্ছা, শোনো, এরপরে আসো আরেকটা প্রশ্ন, যে এটা হচ্ছে এর আগের দিন কত তো কয়টা প্রশ্ন করাইছিলাম? প্রশ্ন এক, সে 2 নম্বর, তাই তো? দুই, প্রশ্ন 3। প্রশ্ন 3 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 98.7 গুণন 10⁻³ নিউটন মিটার স্কয়ার চাপে
0.002 মিটার কিউব হাইড্রোজেন গ্যাসে কতটি অণু আছে? হাইড্রোজেন গ্যাসে কতটি অণু আছে? অণু আছে। এত তাপমাত্রায় এত চাপে হাইড্রোজেন গ্যাসে কতটি অণু আছে? দেখো কি কি দেওয়া আছে আগে সেটা লেখো, তারপরে ওইটার উপর ভিত্তি করে সূত্র ফেলবো। দেওয়া আছে টি, দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে টি কেলভিনে বানাইলে টি কত? 273 যোগ করবা, এত কেলভিন, তার মানে 300 কেলভিন। আর কি দেওয়া আছে? পি দেওয়া আছে 98.7 ইন্টু 10⁻³ কিউব 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। আর কি? ভি দেওয়া আছে মিটার কিউব, এই যে দেখো 0.002 মিটার কিউব। দেখো এরকম একটা সূত্র পড়ছো না, পিভি বাই আর টি, ওই যে ওইখানে সূত্রটাতে জি স্যার। আমার চাইছে কি, হ্যাঁ, আমার কি চাইছে? এন ইকুয়াল এন আমার, অনুসংখ্যা। হ্যাঁ, অনুসংখ্যা এন চাইছে। তাহলে আমরা ক্যাপিটাল এন চাইছিল না, সূত্রটা খেয়াল করলেই বুঝতে পারবে। ক্যাপিটাল এন চাইছে। তাহলে আমরা কি জানি, সূত্র কি জানি, যে এন ইজ ইকুয়াল কি জানি, পিভি বাই আর টি জানি না, এন পিভি আর বাই টি বাই আর টি। এন এ, এটাও জানি, তুমি বললা তো এন পিভি বাই আর টি। এখান থেকে আমরা কি বের আচ্ছা করবো স্যার। দেখো, আমরা তাহলে কি এই দুইটা নিয়ে কাজ করবো না? আর এর মান কি জি বলো স্যার। তো? আর এর মান কি? এটিএম এ কিন্তু। আর এর আর এর মান বের করো, মিটার কিউব যেহেতু, এর এটিএম এ না। হ্যাঁ হ্যাঁ, 8.314, ভেরি গুড। এটিএম না, এটা কিলো জুলে নিবা। আর ঠিক বলছো তো, আর এর মানে 8.314 ও জুল স্যার পার আমি মোল। তো বলি নাই। আচ্ছা দেখো, মোল পার কিলো জুল পার মোল পার কেলভিন, এই যে দেখো। তাহলে আমরা এন ইজ ইকুয়াল কি পাবো? পিভি বাই আর টি ইন্টু এন এ। মধুমিতা, তুমি কি বুঝতেছো? মানে একটু কি বুঝতেছো? দেখো তো, 7 × 10⁻³ ভি কত? 0.002। ক্যালকুলেশন করো। 8.314 ইন্টু টি 300, এন এ হচ্ছে সিক্স এই পয়েন্ট জিরো টু স্যার থ্রি একটু ইন্টু নিচের টোয়েন্টি নামে। 23। হুম, 0.002, 8.2 তাহলে থ্রি অণু আছে ওয়ান ফোর। অণুর সংখ্যা এন ইজ ইকুয়াল হবে 4.76 ইন্টু 10⁻²। তুমি হিসাব করো, করে বলো ঠিক আছে কিনা। 22টি। বলো, এই পর্যন্ত কে বোঝো নাই? দেখো সূত্র দিয়ে ম্যাথটা হয়ে গেছে। স্যার এটা ম্যাথ রুয়েটে আসছে, এটা আসছে ঢাবিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, এটা আসছে রুয়েটে। স্যার নটর ডেম কি ইউনিভার্সিটি হইছে? না না, এটা কলেজ। দেখো, ওরা একটা ইউনিভার্সিটি আছে। এ, বুঝছো মধুমিতা, কথা বলো, বুঝতেছো কি না? নোট না করলে তো বুঝবা না তুমি। এর আগের দিনের নোটটা যদি করতে একটু, তাও তো খুশি হইতাম। হুম। আচ্ছা দেখো, স্যার আপনি নতুন, বলে হিউম্যারাসের ক্লাস নেবেন? হয়তো বা টাইম পাইলে নিব। দেখো, এরপরে আরেকটা প্রশ্ন। হ্যাঁ, তা তো নিব। যাই দেখি, কোশ্চেন 4, তোমাকে বললাম, কোশ্চেন 4
ওই যে ভাইয়া পোস্ট দিস দেখলাম ভাইয়ের হুম, আইডিতে। ক্যালসিয়াম কার্বনেট মৌলের মোলার ভর, ক্যালসিয়াম কার্বনেট যৌগটির মোলার ভর, এটাও প্রশ্ন। এটা একটা যৌগ, ক্যালসিয়াম কার্বনেট যৌগটির মোলার ভর মানে কি জানো? আণবিক ভর। মোলার ভর বা আণবিক ভর হিসাব করে 100ই পাবা। আণবিক ভর কত? 100 গ্রাম/মোল। কেন দেখো, ক্যালসিয়ামের কত বলো তো, 40 না? আণবিক ভর জি স্যার। 40, কার্বনের 12, অক্সিজেনের 16। যদি সবগুলো গুণ টুন করে যোগ করো তাহলে 100 পাবা। তাহলে 100 গ্রাম/মোল, বুঝতে পারছো? 100 গ্রাম/মোল। এরপরে আসো যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রয়োগ করে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপ প্রয়োগ করে বিয়োজিত করা হলে বিয়োজিত করা হলে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয়, যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয়, কিছু গ্যাস উৎপন্ন হবে কক্ষ তাপমাত্রায় ও এক বায়ুমণ্ডলীয় চাপে। কক্ষ তাপমাত্রা বলতে কত ডিগ্রি সেলসিয়াস বলো তো? 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, কক্ষ তাপমাত্রায় ও এক বায়ুমণ্ডলীয় চাপে তার আয়তন নির্ণয়। প্রশ্ন করছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। হ্যাঁ, এখন দেখো, বলছি ক্যালসিয়াম কার্বনেট যৌগ, দেখো ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়ামের ক্ষেত্রে মানে ক্যালসিয়ামের আণবিক ভর, আণবিক ভর কত জানি? 40। কার্বনের আণবিক ভর জানি 12, আর অক্সিজেনের জানি 16। তাহলে তিনটাই যোগ করো। ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে 40 + 12 + 16 × 3, দেখবে 100 পাবা। তাহলে 1 মোলে আছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, প্রশ্নই দেওয়াই আছে। এর কতটুকুকে আমরা বিয়োজিত করছি? 10 গ্রামকে। তার মানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি বিয়োজিত করো, এই যে দেখো কি উৎপন্ন হবে, দেখো একটা হবে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে প্লাস কার্বন ডাই অক্সাইড। এখানে গ্যাস কোনটা বলো তো, ক্যালসিয়াম অক্সাইড না কার্বন ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, এই মধুমিতা তুমি একটু মিটটা খোলো, মানে ওই যে আনমিউটে চাপ দাও, দেখো কোনায় আছে ক্যালসিয়াম কার্বনেট। ওইটা থেকে আমরা কি করবো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। হ্যালো, শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না নাকি? জি স্যার। তোমাকে বলতেছি না, ওই মধুমিতাকে বলতেছি। তুমি শুনতে পাচ্ছে না? হ্যালো, ক্লাস চালু করে দিয়ে শুধু রাখে দিছে নাকি? আমরা ওর সাথে ক্লাস শেষে হবে না, বুঝতে স্যার কথা তো বলতেছি শুনতে পান না? এখন শুনতে পাচ্ছি। এতক্ষণ তোমার মিউট করা ছিল, এই যে কোনায় দেখিও তোমার কথা মিউট করা থাকে। বলছিলাম তো ওখানে। এখন শোনা যাচ্ছে, তুমি ওখানে আনমিউটে ক্লিক করবা, বুঝছো? এখন শোনা যাচ্ছে। তুমি কি এর আগের মাত্রা বুঝছো? হুম। এইটার ক্ষেত্রে দেখো তখনও তো কে কথা বলছিলাম। শুনতে পাই নাই, আমরা কেউ শুনতে পাই নাই। এই বাকি দুইজন শুনতে পাইছো?
বুম্বা তুমি না শুনতে স্যার, পাইছিলা? স্যার আমরা শুনতে পাই নাই, এখন শুনতে পাচ্ছি। না স্যার। এই যে দেখো, তাহলে ক্যালসিয়াম কার্বন, যা হোক বুঝতে পারছি এখন। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা বিয়োজিত করি, বুঝছো, এটা মানে ভাঙাবো আর কি, বিয়োজিত। এই যে ভাঙাই আমরা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, এখানে কিন্তু গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এই কার্বন ডাই অক্সাইড যে উৎপন্ন হচ্ছে না, এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বের করতে বলছে। আমাদেরকে বলছে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নির্ণয় করো, এটা চাইছে। এখন দেখো, যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই, কিভাবে করব? প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা আগে দেখো। দেওয়া আছে, দেখো, কার আণবিক ভর দেওয়া আছে? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম। কতটুকু দেওয়া আছে? 100 গ্রাম। বা চাইছে কি কার্বন ডাই অক্সাইডের ভর, কার্বন চাইছে কার্বন ডাই অক্সাইডের আয়তন, চাইছে কার্বন ডাই অক্সাইডের আয়তন চাইছে। তো বলো তো, কক্ষ তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলের চাপকে আমরা কি বলি? একদিন পড়াইছি, হ্যাঁ এসএটিপি। কক্ষ তাপমাত্রা হ্যাঁ। ও এক বায়ুমণ্ডলের চাপকে আমরা এসএটিপি বলি না? কক্ষ তাপমাত্রা হুম। ও এক বায়ুমণ্ডলের চাপকে ও এক বায়ুমণ্ডলীয় চাপকে কি বলি? কক্ষ তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলের চাপকে এসএটিপি। এসএটিপি। তাহলে আমরা সূত্র কি জানি এসএটিপির ক্ষেত্রে? ওই যে আয়তন ভি এল, ভি এসএটিপি এল, এসএটিপি এসএটিপি এল ডিভাইডেড বাই কত? 24.7 24.74। 74 78 নাকি, ভালো করে দেখি তারা। 7 8 7 8। 74 78 না? 84 84 হ্যাঁ, 84 78, 84 লেখা, এটা 78, 78। দেখো, ইজ ইকুয়াল আমার কি লাগবে? আয়তন মানে ভি, ভি বুম্বা মিট করো, ভিএসএটিপি লাগবে, ভিএসএটিপি লাগবে। তাহলে কার লাগবে? কার্বন ডাই অক্সাইডের। তাহলে এখন তোমরা এটা কিভাবে করবা? এটা করার জন্য তোমাকে এখানে কত মোল আছে বলো তো? 1 মোল, 1 মোল না? সামনে কি এক কিছু নাই, এর সামনে কি এক, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট হতে, অনেকগুলাতে থাকে, তখন কি সমতাও করতে হবে এখানে? হ্যাঁ, সমতা করতে হবে, না হলে হবে না। মানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট হতে 1 মোল কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, পাওয়া যায়। তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি না, যে এন ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল এন কার্বন ডাই অক্সাইড, যেহেতু দুইটাই সমান, 1 মোল 1 মোল, যদি এটা 2 মোল হইতো, এটা 3 মোল হইতো, তাহলে এইভাবে দিতাম। যদি 1 মোল 1 মোল, তাহলে দুইটার সামনেই আমরা এক এক করে দিব। বুঝছো? বুঝতে পারছো? 1 মোল 1 মোল, তাহলে আমরা কাকেই বের করবো বলো? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। তাহলে এন কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়াল এন ক্যালসিয়াম কার্বনেট। এখন দেখো, এন কার্বন ডাই অক্সাইড কি? এই যে ভিএসএটিপি এল ডিভাইডেড বাই 24.78। এখন এই যে এন ক্যালসিয়াম কার্বনেটের আমরা এখানে কি লিখতে পারি? দেখো তো, ডাব্লিউ ক্যালসিয়াম কার্বনেট, এম ক্যালসিয়াম কার্বনেট। কতটুকু নিয়েছিলাম আমরা ক্যালসিয়াম কার্বনেট? ডাব্লিউ ক্যালসিয়াম কার্বনেট কতটুকু? 10 গ্রাম। 10। তাহলে 10 ডিভাইডেড বাই 100। আর এখানে কি
VSATPL, এটা হিসাব করো, এ পাশে গুণ 24.78 কত আসে, কত লিটার আসে দেখো তো। তাহলে টু স্যার টু পয়েন্ট পয়েন্ট ফোর ফোর সেভেন সেভেন এইট এইট লিটার বলো, বুঝছো? ভি জি স্যার। কার্বন ডাইঅক্সাইড। তিনজনই বুঝছো তো না? দেখো, তাহলে এই যে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা একটা ম্যাথ করব। আচ্ছা, আলাদা একটা টাইপ, সেটা হচ্ছে যে সমীকরণ তোমাকে এখন সমতা করে ম্যাথ করতে হবে। সমীকরণ এখন তোমাকে সমতা করে ম্যাথ করতে হবে, বুঝছো? যেমন যদি বলে যে সমীকরণ বিষয়ক কোনো গণনা, সমীকরণ বিষয়ক, এটা টাইপের নাম হচ্ছে সমীকরণ বিষয়ক গণনা। বিষয়ক গণনা মানে তোমাকে এখান থেকে যেটা করতে হবে, যে একটা তোমাকে সমীকরণ দেওয়া থাকবে, একটা সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণটাতে বলবে যে এই সমীকরণটার ক্ষেত্রে বিক্রিয়াটা কি 100% বিশুদ্ধ কিনা। মানে তোমাকে বিশুদ্ধতা বের করতে হবে, ভেজাল বের করতে হবে। একটা বিক্রিয়া করছো তুমি, করে ওইটাতে কতটুকু ভেজাল আছে, কারণ সব জায়গাতেই তো ভেজাল হয়, তাই না? ভেজাল কতটুকু আছে সেটা নির্ণয় করার জন্য এখন আমরা ম্যাথ করব, সেই টপিক থেকে, যে কতটুকু ভেজাল আছে কতটুকু ভালো আছে সেটা হিসাব করবো আমরা 100%-এর মধ্যে। কোনো জিনিসই কি 100% বিশুদ্ধ? কোনো জিনিসই 100% বিশুদ্ধ না। তাহলে এরকম প্রতিটা বিক্রিয়ায় কিন্তু 100% বিশুদ্ধ হয় না, কিছু ভেজাল থাকে। সেই ভেজাল নির্ণয় এখন আমরা করবো, সেই ভেজাল নির্ণয় ম্যাথ। বুঝতে পারছো? এখন ভেজাল নির্ণয়ের ম্যাথ করতে হবে। তাহলে ওইরকম যদি একটা ম্যাথ করি, 4 5, 5 নাম্বার হচ্ছে ভেজাল যুক্ত। এই যে ভেজাল যুক্ত, এটা বলেই দিছে যে ভেজাল যুক্ত, ভেজাল যুক্ত 15.82 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। ভেজাল যুক্ত কি? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। ক্যালসিয়াম কার্বনেট কার সাথে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি করব? বিক্রিয়া করে, বিক্রিয়া করে 37°C তাপমাত্রায় 37°C তাপমাত্রায় এবং 750 মিলিমিটার চাপে, ও 750 মিলিমিটার মার্কারি চাপে, এটা কিন্তু চাপের একক। মার্কারি চাপে কি করলো? 2.53 ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ডেসিমিটার কিউব এত আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, উৎপন্ন করে। ওই ক্যালসিয়াম কার্বনেটের ভেজালের পরিমাণ নির্ণয় করো। ওই ক্যালসিয়াম কার্বনেটে কতটুকু ভেজাল ছিল, ভেজালের পরিমাণ নির্ণয় করো। প্রশ্নটা পড়ো, তোমরা একটু প্রশ্নটা পড়ো।
সোডা পড়া হলে আমাকে একটু বলো যে এখানে ভেজালযুক্ত কতটুকু ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে? 15.82। এরপরে এটাকে কি করা হয়েছে 37°C তাপমাত্রায় এবং 750 মিলিমিটার মার্কারি চাপে বিক্রিয়া করা হয়েছে। বিক্রিয়া করে এখান থেকে কি পাইছি আমরা? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। তো এই কার্বন ডাই অক্সাইডের সাহায্যে, এই কার্বন ডাই অক্সাইডের আয়তন জানো তুমি 2.53 ডেসিমিটার কিউব। এইটার সাহায্যে এখন তোমাকে ওই ভেজালটা বের করতে হবে, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা এখন বিক্রিয়াটা থেকে কতটুকু ব্যবহার করা হয়েছে ক্যালসিয়াম কার্বনেট সেটুকু ব্যবহার করব, বের করব। দেন আমরা যতটুকু দেওয়া আছে সেটা থেকে বিয়োগ করব। তাহলে আমার কাজ হবে কতটুক ব্যবহার করা হলো বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট। তাহলে সেম ভাবে বিক্রিয়াটাই দাও। ক্যালসিয়াম কার্বনেট কার সাথে বিক্রিয়া করলো? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দেখো কি কি উৎপন্ন করছে। ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। এই যে আমরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, এখন আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে কি কি দেওয়া আছে। ভি দেওয়া আছে, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের দেখতে হবে। কার ভি দেওয়া টি, আছে? ভি কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে 2.53 ডেসিমিটার কিউব বা লিটার। ডেসিমিটার কিউবও যা, লিটারও তা। এরপরে আর কি দেওয়া আছে? আর কি কি দেওয়া আছে আমরা পরে দেখতেছি। এখন দেখো আমার তো এই পরিমাণটা কাকে লাগবে? এটা ক্যালসিয়াম কার্বনেটকে বের করতে হবে কার সাহায্যে? কার্বন ডাই অক্সাইড দিয়ে। কারণ আমার কার্বন ডাই অক্সাইড যখনই আমি বের করবো, ক্যালসিয়াম কার্বনেট বের করবো না, যতটা দেওয়া আছে ততটা লাগলে কোনো ভেজাল নাই, তাই না? যদি 15.82 বের হয় বিক্রিয়া করে যে এতটা লাগতেছে, তাহলে কোনো ভেজাল ছিল না। আর যদি অল্প বের হয় তাহলে বিয়োগ করে ভেজালটা বের করবো। দেখো কিভাবে করতেছি। ওই যে এন, তাহলে 1 মোলের সাথে কতটুকু উৎপন্ন হয়েছে সমতা তো দেখো হয়ে গেছে। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট কি করে? ইজ ইকুয়াল 1 মোল কার্বন ডাই অক্সাইড, না মিলে গেছে না? তাহলে কি এন ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল এন কার্বন ডাই অক্সাইড। কি বের করবা বলো? ডাব্লু, কার ডাব্লু বের করবা? ক্যালসিয়াম কার্বনেটের। তাহলে ডাব্লু ভাগ এম। টি। দেখো আমরা ডাব্লু ভাগ এম ব্যবহার করতে পারি। আর এদিকে কি, এর যেহেতু আয়তন আছে, চাপ আছে, বা তাপমাত্রা আছে, তাহলে আমরা কি সূত্র ফেলবো এখানে? পিভি ভাগ আরটি ফেলতে পারি না? পিভি বাই আর টি। আরটি, হ্যাঁ, কি কি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে। সেইটাকে দেখো, সেটাকে লক্ষ্য করো যে আমার দেওয়া আছে কি কি। তাহলে ডাব্লু ক্যালসিয়াম কার্বনেট, আগে মানটা বসাই দেই। দেখো ডাব্লু বের করব, এম কত? 100 গ্রাম না ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর? এটা তো আমরা ক্যালসিয়াম কার্বনেটের, এই এই ক্ষেত্রে তো আমরা ক্যালসিয়াম কার্বনেটের বের করতেছি। এই পাশে এটা ক্যালসিয়াম কার্বনেটের এন। তাহলে এই পাশে এগুলা কি এখন? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো। তাপমাত্রা কি দেওয়া আছে, আয়তন কি দেওয়া আছে, প্রেসার কি দেওয়া আছে। পি কত? 750। কিন্তু এখানে আমি 750 ব্যবহার করা যাবে না। কেন যাবে না? কারণ এখানে মিলিমিটারে দেওয়া আছে। মিলিমিটারে চাপ নেওয়া যাবে না, তোমাকে এটিএম এ বের করতে হবে। যেহেতু এখানে এই যে তোমার হচ্ছে আয়তন, দেখো কার্বন ডাই অক্সাইড আয়তন কি দেওয়া আছে? ডেসিমিটার কিউব, যেটাকে আমরা লিখতে পারি 2.53 লিটার। তাহলে আমাকে অবশ্যই চাপটা এটিএম এ যাইতে হবে। তাহলে চাপ যদি তুমি ধরো যে চাপ পি কত দেওয়া আছে? 750 সাতশো মিলিমিটার পঞ্চাশ মার্কারি। তুমি যদি মিলিমিটার মার্কারি থেকে এটিএম এ যাইতে চাও না, তাহলে 760 দ্বারা ভাগ করবা। এই যে 760 দ্বারা ভাগ করলাম, করে এটাকে আমরা এটিএম লিখতে পারবো। ঠিক আছে, এটা মনে থাকবে তো? না, মনে রাখতে হবে এটা। তাহলে কত হবে ক্যালকুলেশন করো। স্যার এটা স্যার 0.98। 0.98 এটিএম। তাহলে এখন আমরা এখানে আর এর মান কি ব্যবহার করব? অবশ্যই এটিএম হলে 0.0821 ব্যবহার করব।
8.314 এর আগে ব্যবহার করছি, কারণ এখানে চাপ ছিল নিউটন পার মিটার স্কয়ারে বা প্যাসকেলে। এই যে দেখো, এখানে আমরা 8.31 ব্যবহার করছি, এই যে এই ম্যাথটাতে দেখো, এই যে এটাতে না, এর আগেরটাতে কোনটাতে জানি ব্যবহার করলাম যে, স্যার এটা তো উম, আগের ম্যাথ। এই যে এটাতে ব্যবহার, এটাতে তো না, এটাতে তো ব্যবহার করছি অবশ্যই, পিভি বাই আরটি। 8.3, এই যেটা, এই যে 3 নম্বরে স্যার। এই যে দেখো 8.314, এই যে দেখো এখানে 8.314 ব্যবহার করছি, কারণ এখানে চাপটা কিসে দেওয়া আছে, এই যে দেখো চাপ দেওয়া আছে, এই যে দেখো নিউটন পার মিটার স্কয়ারে, খেয়াল করছো? বা যদি প্যাসকেলে দেওয়া থাকতো তাও তুমি 8.314 ব্যবহার করবা, আর যদি এটিএম এ থাকে তাহলে কি 0.0821 ব্যবহার করবা। বুঝতে পারছো? জি টু স্যার। ওয়ান এটিএম পার লিটার পার মোল। এখন এখান থেকে তোমরা পি এর মান তাহলে কত বসাবো, 0.98 ইন্টু ভি কত, লিটারে বসাবা 2.53, আর কত 0.0821। টেম্পারেচার কিন্তু কেলভিনে বসাবা, কত দেওয়া আছে 37, তার মানে 37 প্লাস 273, এটাকে ক্যালকুলেশন করো। স্যার 0.0974। একশো, 100 দ্বারা গুণ করছো, এই পাশে 100 কে পার করে দিছো, ও না, 100 দ্বারা গুণ করিনি। 100 দ্বারা গুণ করো, তাহলে তিনশো স্যার আসবে দশ 9.74। এই বেশি 100, আলাদা নাই। ডাব্লিউ ইজ ইকুয়াল আমরা পাচ্ছি 9 কত, 9.7418। 7418 গ্রাম। তাহলে দেখো আমার ব্যবহার হয়েছে এতটুকু, কিন্তু আমার দেওয়া ছিল কতটুকু প্রশ্নে, 15। 15.82। হ্যাঁ, তাহলে ভেজালের পরিমাণ কি হবে জানো, ভেজালের পরিমাণ হবে যতটুকু দেওয়া আছে, 15.82 মাইনাস 9.7418 গ্রাম, বিয়োগ করো তো। 6.0781। 6.0781 গ্রাম, এটা হবে ভেজাল। দেখছো, তার মানে ভেজাল থাকলে কি এতটা, তার মানে দেখো 9 গ্রাম ছিল ক্যালসিয়াম কার্বনেট, বাকিটা ছিল ভেজাল। আসলে ভেজাল যুক্ত যেহেতু বলছে না, ভেজাল যেহেতু, ভেজাল যুক্ত যেহেতু বলছে, তার মানে কিন্তু ওই যে ন- বাকিটা যেটা 6টা, এটা হচ্ছে ভেজাল, এই যে এটা হচ্ছে ভেজাল। ক্লিয়ার? বুঝছো? কোথায় বোঝো নাই বলো? জি স্যার বুঝছি। বাকি দুজন বুঝছো কি বলো? বুঝছি স্যার। ওই যে রিসা বলো, বুঝছো? এটা কোথায় আসছে জানো? 14-15। হুম, এটা বাসায় তো প্রতিদিন এখন তো কাজ করবাই, তাহলে বুঝতে পারবা। এই যে এই প্রশ্নটা ছিল। এরপরে লিমিটিং বিক্রিয়ক দিয়ে ম্যাথ করছিলে, লিমিটিং বিক্রিয়ক। জি স্যার। 9-10 এর না? হ্যাঁ, লিমিটিং বিক্রিয়ক ছিল না, যেটা শেষ এটা হয়ে আগে। যায় সেটাই লিমিটিং বিক্রিয়ক, ওটা মনে রাখবা। হ্যাঁ। লিমিটিং বিক্রিয়ক। এরপরে আসো, এখন আমার বলবো ঘনমাত্রা। বুঝছো, লিমিটিং বিক্রিয়ক লাগবে না, খুব দরকার হয় না। আমি আরেকটা লিঙ্ক দিব, তোমরা জয়েন করবা। এখন ঘনমাত্রা, হ্যাঁ শেষ হয়ে যাবে তো, 1 মিনিট আছে যে। ঘনমাত্রা, এখন টপিক হবে ঘনমাত্রা। লিঙ্ক দেওয়ার পরে শুরু করব, জয়েন করো সবাই দ্রুত। দেখো, তাহলে উপরে কি লিখবো, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের কত, সোডিয়ামের 23,
হাইড্রোজেনের আগে অক্সিজেনের 16 + 1 ডিভাইডেড বাই তুল্যভর কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডকে তোমরা একটু ভাঙাই নাও। 1 সোডিয়াম প্লাস প্লাস OH মাইনাস। তাহলে এখানে OH কয়টা? একটা না? প্রতিস্থাপনীয় কয়টা? একটা। তাহলে আমরা এখানে একটা স্যার 1 লিখবো। তাহলে M/E। তাহলে M এর মান এখানে হবে 40, নিচে হবে 1। তাহলে তুল্যভর কি হচ্ছে? 40। সেম ভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি হবে বলো তো? ক্যালসিয়াম হুম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। CaOH কবে স্যার এখানে একটু যেটা ভাগ হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংখ্যা কি? CaOH2 OH এর তুল্যভর ইজ ইকুয়াল ক্যালসিয়ামের কত? 40 যোগ অক্সিজেনের 16 যোগ 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 34 2 N ভাগ দুঃখিত M/E। কত আসতেছে দেখো তো? M/E মানে M দ্বারা আমি এইটা বুঝাইলাম, 37 ই দ্বারা এইটা 35 স্যার 37। এটা হবে অ্যান্সার, এটা হবে। তাহলে তুল্যভর বের করা শিখছো না? জি স্যার হুম স্যার এখন শুধু এগুলো হবে না, গ্রাম বা কেজি হবে স্যার তুল্যভর না, এখানে একক তোমরা আছে নাকি স্যার? তোমরা একক ব্যবহার করবে না, তুল্যভরের একক নাই। ঠিক আছে, ভরের একক তো গ্রাম হয়, ঠিক আছে, একক থাকতে পারে, গ্রাম হবে, গ্রামই থাকে সচরাচর, কিন্তু আমরা এই ক্ষেত্রে একক দিব না, বুঝছো? জি স্যার এরপরে আসো জারক বিজারকের তুল্যভর। এরপর আমরা কি করব? জারক বিজারকের তুল্যভর। কয়টা বাজে দেখো তো? 7টা তোমাদের, তাহলে 7টায় 7টা করে। 58 ঠিক আছে, 58 10 স্যার আর 10 মিনিট পরে আমাকে বলবা জারক বিজারকের তুল্যভর। এখন যেটা আমরা করবো, জারক বিজারকের তুল্যভর। জারক ও বিজারকের তুল্যভর। তুল্যভর আমরা এসিড ক্ষার বের করলাম, এসিড ক্ষারের তুল্যভর বের করছি, এবার জারক বিজারকেরও বের করতে হবে। তো এটা কিভাবে করব? তো জারক বিজারকের তুল্যভর হবে জারক ও বিজারকের তুল্যভর ইজ ইকুয়াল জারক বিজারকের আণবিক ভর, সেম জিনিস, উপরে জারক বিজারকের আণবিক ভর, নিচে কি? নিচে কি হবে? জারক জারক বিজারককে তুল্য সংখ্যা। ঠিক আছে, জারক বিজারকের তুল্য সংখ্যা। এখন হচ্ছে ওই যে তুল্য সংখ্যাটা কি, এই ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবা যে জারক বিজারকের তুল্য সংখ্যা, প্রতিটাই তো শর্টকাট দিয়ে মনে রাখতেছি। জারক, এটাও মনে রাখবো, বিজারকের তুল্য সংখ্যা ইজ ইকুয়াল জারক বিজারকের তুল্য সংখ্যা হবে জারণ সংখ্যার সর্বমোট পরিবর্তন। এটা হবে জারণ সংখ্যার সর্বমোট পরিবর্তন, সর্বমোট পরিবর্তন, পরিবর্তন, সর্বমোট পরিবর্তন। আমরা জারণ মানে কি? ত্যাগ করা, মানে কয়টা ইলেকট্রন আদান প্রদান করা হয়েছে, কয়টা ইলেকট্রন দিয়ে দিছে, কয়টা ইলেকট্রন নিছে, এইটা হবে, বুঝছো? মানে এখন আসো আমরা একটা উদাহরণ দিয়ে যদি দেখি। কোশ্চেন করলো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্যভর বের করো। প্রশ্ন করলো অম্লীয় মাধ্যমে
কে এম এন ও ফোর এর তুল্য ভর নির্ণয় কর। নির্ণয় কর। এখন অম্লীয় মাধ্যম বলছে, তাহলে মনে রাখবা যে অম্লীয় মাধ্যমে কি হয় জানো, এখানে এম এন আছে না? আচ্ছা, কে এম এন ও ফোরের জারণ সংখ্যা কে বের করতে পারবা বলো তো? মানে এইটা জারণ সংখ্যা কেউ বের করতে পারবা? এম এন এর, ম্যাঙ্গানিসের, ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা কত? স্যার 4 না। না না, দেখো বের করি। বের করার জন্য কি করতে হয় জানো? যেটার বের করবা তাকে এক্স ধরবা। ধরি এক্স। এম এন এর, ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা এক্স। তাহলে কে দেখো তো, কে, কে কত? ওয়ান, কিন্তু পটাশিয়ামের ওয়ান, প্লাস হ্যাঁ স্যার। এক্স ইন্টু প্লাস অক্সিজেনের কত বলো তো, -2 -2 ইন্টু ইন্টু 4 ইজ ইকুয়াল কি জিরো। জিরো ধরতে হয়, এটা নিয়ম। তাহলে এক্স ইজ ইকুয়াল ওয়ান প্লাস এক্স মাইনাস 8 ইজ ইকুয়াল জিরো। দেখবা এই পাশে যাই 7 হবে। এই তাহলে সময় 7। তাহলে এম এন কি হচ্ছে, এটা কি +7। জারণ সংখ্যা কি হচ্ছে, মানে এর এর +7। ঠিক আছে, মানে 7টা ইলেকট্রন আছে। এটা কিসে পরিণত হয় জানো, অম্লীয় মাধ্যমে। এটা অম্লীয় মাধ্যমে এরকম হয়। তো অম্লীয় মাধ্যমে এই অধ্যায়ে আছে অনেক সুন্দর সুন্দর, কঠিন অধ্যায়টা তুলনামূলক, কিন্তু চর্চা করলে পারবা সব। অম্লীয় মাধ্যমে এম এন 7+ থেকে কি হয় জানো, এম এন 2+ হয়। তো বলো তো এখানে প্লাস কমছে, প্লাস কি কমছে, তাহলে প্লাস কমলে জারণ না বিজারণ? প্লাস কমলে জারণ না বিজারণ? প্লাস বিজারণ। কমলে তো জানুন না স্যার। না, বিজারণ। এ গ্রহণ করছে। এম এন 7টা ছিল, এ 5টা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে জারণ মানের পরিবর্তন হচ্ছে 5। 5টা ইলেকট্রন গ্রহণ করে স্যার প্লাস গ্রহণ কমে করছে না গেছে। ত্যাগ গ্রহণ ত্যাগ করছে। করছে স্যার। গ্রহণ করছে, গ্রহণ, প্লাস আছে গ্রহণ। গ্রহণ করলে কমে যায় ইলেকট্রন, না মাইনাস। ইলেকট্রন যে মাইনাস, তা প্লাস মাইনাসে কাটা যায়, 2 হয়ে যাবে। 5টা ইলেকট্রন গ্রহণ করছে। 7+ তো এটা প্রোটনের সংখ্যা। এতগুলো ইলেকট্রন ত্যাগ করে 7+ হয়েছে। 5টা গ্রহণ করে দেখো 2 হয়ে গেছে। কারণ 5টা ইলেকট্রন আর প্রোটন, 7টা প্রোটন, এইটা আর এইটা ইয়ে করে 2 হয়ে যাবে। বুঝছো, মানে গ্রহণ করছে। ধীরে ধীরে বুঝবা, এখন আপাতত দেখো। তাহলে এখানে জারণ মানের পরিবর্তন কত? মোট 5 জারণ স্যার। মানের, হ্যাঁ 2 মোট, এই মোট জারণ মানের পরিবর্তন, পরিবর্তন 5। 7টা থেকে 5টা হয়েছে, এই 2টা হয়েছে, তাহলে 5টা পরিবর্তন। তাহলে তুল্য ভর, বুঝি। তাহলে অতএব তুল্য ভর ইজ ইকুয়াল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আণবিক ভর বের করো, এম প্লাস, তো হয় আমার তো জানা নাই, আমার ডিরেক্ট আমি বলবো 158, তোমরা বের করে নিবা। একটু সম্পূর্ণটার হবে 158 ডিভাইডেড বাই কত হবে তাহলে 5। এটা হিসাব করো তো, তুল্য ভর কত আসতেছে? স্যার 31.6। এইটাই, 31.6। আবার আর একটা শিখবো এবার, মানে জারক বিজারকের তুল্য ভর শিখলাম। এবার লবণের তুল্য ভর বের করবো। কিসের বের করবো? লবণের তুল্য ভর। NaCl। লবণের স্যার যে কোনো, লবণ তো হ্যাঁ, ধাতু প্লাস অধাতু। লবণের তুল্য ভর, তুল্য ভর, লবণের তুল্য ভর বের করবো। আচ্ছা, এখন লবণের তুল্য ভর হবে, শোনো, লবণের তুল্য ভর, লবণের তুল্য ভর ইজ ইকুয়াল লবণের আণবিক ভর বাই লবণের তুল্য সংখ্যা। দেখো সূত্র কিন্তু সেম। তো তুল্য সংখ্যাটা ধাতুর হবে না স্যার? আসতেছি, লবণের আণবিক ভর, আণবিক ভর ডিভাইডেড বাই লবণের তুল্য সংখ্যা।
লবণের তুল্য সংখ্যা। ঠিক আছে? তো এখন লবণের তুল্য সংখ্যা যেটা হবে, লবণের তুল্য সংখ্যা, লবণের তুল্য সংখ্যা হবে ধাতব আয়নের চার্জ ইন্টু ধাতব আয়নের সংখ্যা। ধাতব আয়নের চার্জ ইন্টু ধাতব আয়নের সংখ্যা। আচ্ছা, এক্সাম্পল কোশ্চেন, যে সোডিয়াম কার্বনেটের তুল্য ভর বের করো। Na2CO3 এর তুল্য ভর নির্ণয় করো। এর তুল্য ভরটা তোমরা নির্ণয় করো। কিভাবে করব? সোডিয়াম কার্বনেট 106, হিসাব করবা 23 ইন্টু 2 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 ডিভাইডেড বাই, এখন তুল্য সংখ্যা তাহলে কি হচ্ছে দেখো, এখানে সোডিয়াম কার্বনেটকে ভাগ, দুইটা না, সোডিয়াম আছে স্যার। হ্যাঁ সোডিয়াম 2 কার্বনেটকে গুণন ভাঙাও, সোডিয়াম কার্বনকে যদি সোডিয়ামের আমরা এক, দুজনই এক। দেখো এটাকে যদি ভাঙাই, দেখো 2 সোডিয়াম প্লাস CO3 2 মাইনাস, তো দেখো এর আয়ন কত, দুই একটা, আর এখানে 2, তাহলে ধাতব আয়নের চার্জ কত 1 ইন্টু ধাতব আয়নের সংখ্যা কত 2, তাহলে ই এর মান 2। কি 2, তাহলে এখানে 2 বসাবো, তাহলে 106/2 মানে 53, 53। এটা অ্যান্সার। সেম ভাবে ম্যাগনেসিয়াম কার্বনেটের কি হবে, CO3, এটা একটু তোমরা এটা কি করো তো। আমরা করব? হ্যাঁ তোমরা একটু নিজেরাই করো তো, 1 মিনিটের মধ্যে আমি ধরবো, অ্যান্সার বলবা না। আচ্ছা এটার স্যার। তুল্যভর কি হবে, আমি ম্যাগনেসিয়ামের, এটার আমি আণবিক ভর বলে দিচ্ছি। আণবিক ভর হবে 24 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, অ্যান্সার বলিও না, আমি ধরবো, বের করো সবাই রাজি হবে। হয়নি? না স্যার। হয়েছে স্যার। আচ্ছা তুমি তোমার হয়েছে, চুপ থাকো। রিশা, মধুমিতা, হয়েছে তোমাদের? ভুল হলে তো সমস্যা নাই, ভুল হবে হবে। স্যার আচ্ছা 22.66 হবে নাকি? কে বললো এটা 22.66, দ্বারা দেখি আগে। না না, ভুল হয়েছে কোথাও। তুমি ম্যাগনেসিয়াম সালফেটের ভর বের করো, আণবিক ভর কত ম্যাগনেসিয়াম সালফেটের, 120 হবে, মানে এর আণবিক ভর হবে 120। এখন বের করো, না তুমি আণবিক ভর বের করতে ভুল করছো, এবার করো দেখি। এবার করছো, দেখো উপরে যান ভাই, এটাকে আলাদা ভাবে দুইটা পার্ট বানাই। ভর ম্যাগনেসিয়াম সালফেটের কত 120, ম্যাগনেসিয়াম সালফেটকে ভাঙো, তাহলে Mg2+ পাবা প্লাস SO4 2- পাবা, তো স্যার এখানে টু, আপনি CO3 করতে দিচ্ছেন না? স্যার আপনি ম্যাগনেসিয়াম কার্বনেট দিচ্ছেন স্যার, আর CO3। সালফেট বলতেছেন স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাগনেসিয়াম কার্বনেট, তা তোমাদের ম্যাগনেসিয়াম কার্বনেটের কত বের হয়েছে? স্যার ম্যাগনেসিয়াম কার্বনেটের পাইছি স্যার, মানে লবণের তুল্য ভর আছে স্যার 21। তুল্যভর কখনো 21 হয়? এই হাত দেখছো, একটা গালে মানে লবণের তুল্যভর 21, কি এ স্যার বোকা। আণবিক সংখ্যা তো 84 পাইছি স্যার, আণবিক ভর।
আচ্ছা স্যার আমি আণবিক ভর তো 84। আচ্ছা 84 নাও, আমি 84। আমি সালফেট বলতেছি আর নাও 84, ঠিক আছে। তাহলে 84 / 2। স্যার এখানে ম্যাগনেসিয়ামের ধাতু না স্যার 2+। তা ঠিক আছে, ম্যাগনেসিয়াম 2+ করতেছি, দেখি। ও সামনে এক আছে স্যার, ভাগ 2 হবে স্যার, ভুলে গেছি স্যার। 21 কই থেকে পাবো, আমি তো তাই তো চিন্তা করতেছি। ও স্যার 42 হবে স্যার, 42। স্যার 42, 42। Original। বুঝছো? ম্যাগনেসিয়াম 2+। আরে শুধু সালফেটে লিখতেছি, কি হয়েছে? সালফেট কি আমাকে ঘুষ দিছে নাকি? মনে হয় তাই। SO4 আবার লিখতেছি কি? আবার স্যার আবার CO3 2-, হ্যাঁ। এই যে দেখো, আমরা ধাতব আয়ন এখানে কি এইটা না, তো এখান থেকে 2+, এই যে 2+ নেব, 2 নিলাম, তাহলে এটা 42, 42 2, এটা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? আজকের লেকচার মানে আমি আরেকটু বাড়াবো, আরেকটা লিঙ্ক দিব, তারপর একটা এক্সাম নিব, দেন শেষ। মানে আরো একটু কিছু করাবো, মোলারিটি নর্মালিটি আর একটু ব্যাখ্যা করবো ভালো করে, ঠিক আছে? স্যার আপনি বলছিলেন 10 বাজলে মনে করাই দিতে। হয়তো 10 এখন আর টাইম পাচ্ছে না, আমাদের পড়াইতে হবে 12 আরো। বাজে গেছে। বাজুক, কত বাজে বাজুক। হ্যাঁ, কোনোদিন হয়তো কম সময় ক্লাস নিব, এটা কখনো ডিপেন্ড করবে না, বুঝছো? আমার টার্গেট যতদূর আমি ততদূর পড়াবো, সেটা লাগুক 1 ঘন্টা, সেটা 45 মিনিট, সেটা 2 ঘন্টা। আর আমি ব্যস্ত থাকলে তো কম সময় পড়াবোই, সেটা পরের কথা, আমার যদি ভার্সিটি চাপ থাকে। এখন দেখো, ঘনমাত্রা, দ্রব, দ্রাবক, এগুলা কি আসলে? দ্রব কি, দ্রবণ কি, দ্রাবক কি, এটা কি তোমরা জানো? আমরা এখন পড়বো দ্রবণ নিয়ে আলোচনা। দ্রবণ, দ্রবণ হচ্ছে দ্রবণ স্যার দ্রব্য। সিনিয়র লবণের, হ্যাঁ, সিনিয়র পানির মিশ্রণ না স্যার? আচ্ছা দেখো, এখানে একটা আমি পাত্র নিছি, ঠিক আছে? এই পাত্রটাতে পানি নিলাম, পানি নিছি, পানি। আমি এখান থেকে চিনি ঢালতেছি, এগুলো চিনি এখানে দিচ্ছি। চিনি পড়ে গেছে, ধরো দিছি, গলে যাচ্ছে। এইখানে পানিটা কি জানো? পানি, দ্রাবক। পানি দ্রাবক, হ্যাঁ। দ্রব্য কি জানো? চিনি। সিডি। চিনিটা হচ্ছে দ্রব্য, এটা হচ্ছে দ্রব্য। আর দ্রবণ কি? মিশ্রণটা। দ্রবণ হচ্ছে চিনি প্লাস পানি। ক্লিয়ার, বুঝছো? এবার দ্রবণ সম্পর্কে ধারণা হয়েছে না তোমাদের? হুম। জি জি স্যার। স্যার। ওকে, তো যদি এইটা ধারণা হয় তাহলে আমরা আগাইতে পারবো। এখন দেখো, ঘনমাত্রাটা তাহলে আসলে কি? এই যে তুমি যে পানি, চিনি আর পানি দুইটা যোগ করলা না, এটা কি পরিমাণে একসাথে মিক্স হইলো, মিশে গেল, সেটা হচ্ছে ঘনমাত্রা। ঠিক আছে না? বলো না যে লঘু আবার গাঢ়, ভাষায় বলো যে পাতলা হয়েছে, ডালটা অনেক পাতলা হয়ে গেছে, গ্রামের ভাষায় পাতলা ডাল, গাঢ় ডাল বা ঘন ডাল। ওই পাতলাটা হচ্ছে লঘু, মানে কম পরিমাণে তুমি এখানে ডাল যুক্ত করছো পানির মধ্যে, মানে তোমরা ডাল রান্না করতে কম পরিমাণে পানি, মানে পানিটা বেশি দিছো, কিন্তু ডাল, সেটা যে কালাই হোক, যে ডালই হোক, সেটা হোক মসুর বা যেগুলা নাম আছে, যেটাই তুমি এটা কম পরিমাণে দিছো কিন্তু পানি অনেক দিছো, তাহলে ওইটা লঘু। আহ, আর যদি কালাইটা মানে দ্রব্য, তাহলে এখানে কালাই দেখো, বাসার মধ্যে যে ডাল রান্না করো, যে কালাই গুলা থাকে, মুট কালাই বলো, যেটাই বলো, ওগুলা তাহলে দ্রব্য। আর পানিটা কি? দ্রাবক। আর দুইটা মিলে ডাইলটা কি, যেটা খাই আমরা, সেটা হচ্ছে দ্রবণ। তো সেম ভাবে এখানে আমরা এইটা বিষয়ে যদি তোমরা ক্লিয়ার হও, তাহলে আমরা একটা শখ থেকে এই জিনিসটা ক্লিয়ার করব। দেখো, ঘনমাত্রা, 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 আমরা সাধারণত এই তিনটা দিয়ে সব থেকে বেশি কাজ করব। একটা মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, এই তিনটা দিয়ে। তো ঘনমাত্রা একটা শখ দিব, দ্রব্য, এরপরে হচ্ছে দ্রবণ, দ্রাবক, এই পাশে থাকবে গাণিতিক সম্পর্ক বা সম্পর্ক। দেখো, ঘনমাত্রা আমরা প্রথমত মোলারিটি, মোলারিটি,
মোলারিটিকে আমরা প্রকাশ করব ক্যাপিটাল এম বা ও এস বললো, ভুল বলে নাই, এস দ্বারা প্রকাশ করা হয়। মোলারিটির একক হচ্ছে এম, কিন্তু প্রকাশ করা হয় এস দ্বারা। তো যাই হোক আমরা একটু পরে দেখতেছি। দ্রব্য 1 মোল যদি তুমি নাও, দ্রব্য 1 মোল, আর দ্রবণ যদি 1 লিটার নাও, ধরো যে আমরা চিনি নিছি 1 মোল, আর পানি নিছি 1 লিটার, পানি 1 লিটার পানি, সম্পর্কটা কি হবে জানো? এস মোলারিটি ইজ ইকুয়াল এন ভাগ ভি। আমরা এই যে একটা লাইনে সূত্র ছিল না, এস ইজ ইকুয়াল ভি লিটার ইন্টু, না এন ইজ ইকুয়াল, বুম্বা প্রশ্নটা যে তুমি পারলা না ওইখানে, ওই যে এন ইজ ইকুয়াল এস ইন্টু ও ভি লিটারে, ভি। ভি লিটারে ছিল না? ওই যে তাহলে আমরা এস ইজ ইকুয়াল কি হবে, এন বাই ভি হবে না? ওই যে দেখো ওই সম্পর্কটা এখানে, বুঝতে পারছো? আবার এন ইজ ইকুয়াল কি জানি, ডাব্লু ভাগ এম, জানি না? তো এখানে এন এর মানটা যদি তুমি বসাই দাও তাহলে কি হবে দেখো তো, এন এর মান যদি বসাও ডাব্লু ভাগ ভি ইন্টু এম হবে না? এন এর মানটা বসাই দিলাম, হুম, হবে কি না? জি স্যার। কি বোঝো নাই বলো? 4 জনের মধ্যে বোঝো নাই, তারপরেও বলো। এখানে তোমাদের পড়াচ্ছি আমি, না বুঝতেই পারো, এটা স্বাভাবিক। কিন্তু কালকে পরের দিনে যদি বলো যে বুঝি নাই পড়ানো জিনিস, তখন ডাকবে। আজকে তো পড়াচ্ছি, বলো। বুঝছো এই পর্যন্ত? বুঝছি স্যার। তাহলে এখন দেখো এর পরিচয়গুলো কি কি। ডাব্লিউ তে কি, এম তে কি? ওই এম তে হচ্ছে, দেখো এম তে মোলার ভর। ওই সূত্রটা কি এস বাই ভি হ্যাঁ, এস, কি এস না বাই খালি ভি? ভিএস? কোথায় ভিএস? এন ইজ ইকুয়াল ভিএস, কোথায়, কোনটা কোনটা? ও ও এইটা এটা। এটা ভি ভি ভি। হুম, দেখো এম তে মোলার ভর, বুঝছি। ডাব্লিউ তে ভর, তারপরে ভি তে লিটার এককে আয়তন, ভি এল, মানে লিটার এককে আয়তন। প্রশ্ন ধরানো বাকি, এখনই প্রশ্ন ধরবো আগের ক্লাসে। এই যে শেষ, এটাই আয়তন, লিটার এককে আয়তন। এরপর আসে মোলালিটি। কি? মোলালিটি। এবার যেটা আমরা আলোচনা করবো সেটা হবে মোলালিটি। আচ্ছা, নেক্সটে আমরা নেক্সট পেজে যাই, মোলালিটি নিয়ে আলোচনা করি। আমরা মোলারিটি পড়লাম, এবার মোলালিটি। মোলালিটি, এখানেও তোমরা ঘনমাত্রা পাবা, দ্রব্য পাবা, দ্রাবক পাবা। তো মোলালিটি, মোলালিটি যেটা তোমরা মনে রাখবা, এম ইজ ইকুয়াল ডাব্লু ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ক্যাপিটাল ডাব্লু, মানে আণবিক ভর ইন্টু গ্রাম, মানে এটা হবে দ্রব্যের ভর। ডাব্লু হবে বড় ডাব্লু, এটা গ্রাম। এটা হচ্ছে স্মল, এটা হবে ক্যাপিটাল। এইটাতে কি জানো? দ্রাবকের ভর। এটাতে কি? দ্রাবকের ভর। তাহলে দ্রাবকের ভর কি নিচে থাকবে মনে রাখবা, আর এই ডাব্লুতে কি? দ্রব্যের ভর। তাহলে কিন্তু নেক্সট দিন ধরানো হবে, এটাতে কি? আণবিক ভর, আণবিক। ক্লিয়ার? যদি বুঝে থাকো বলো। এরপর জি আসো স্যার। নরমালিটি। এবার আমরা পড়বো বুঝছি স্যার। নরমালিটি। লিঙ্ক দিব এখনই, নরমালিটি, নরমালিটি। আবার আমি ইয়ে করে রাখছি, তাপমাত্রা বাড়ালে মোলারিটি কমে। মোলারিটি কমে মানে তুমি যদি টেম্পারেচারটা বাড়াই দাও, মোলারিটি কমে যাবে। ঠিক আছে? এস 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 দ্বারা আমরা যদি মোলারিটি দেখাই, একক হচ্ছে এম, কিন্তু এস দ্বারা মোলারিটি দেখাই কমবে। এই যে এস, মোলারিটি, মোলারিটি কমে যাবে। ঠিক আছে? কারণ এখানে মোল সংখ্যাটা পরিবর্তন হয়, আয়তন সংখ্যা পরিবর্তন হয়। কারণ সূত্রটা কি?
আমরা ওই সূত্রে কি পড়ছিলাম, এন ইজ ইকুয়াল ভি এল এস পড়ছিলাম না বুম্বা? ওই সূত্র ছিল না, তুমি যে তখন বললে এটা ছিল। জি তাহলে স্যার। আমরা, তাহলে এখান থেকে এইচ ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, এন বাই ভি এল। তুমি কিন্তু আয়তন আর তাপমাত্রা কিন্তু সম্পর্ক আছে, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক আছে। তুমি যদি আয়তনকে, তাপমাত্রাকে বাড়াও, আয়তনটা কিন্তু বাড়বে, আর আয়তন বাড়লে মোলারিটি কমে যাবে। টি ও ভি সম্পর্ক আছে, তুমি যদি টি কে বাড়াও ভিও বাড়বে, আর ভি কে বাড়াইলে কি এস কমে যাবে, কারণ এস আর ভি কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বুঝতে পারছো? এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়াতে তুমি যদি ভি কে বাড়াও, ভি কে কিভাবে বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়ানোর মাধ্যমে। এই তীর চিহ্ন উপরে মানে বাড়ানো, তীর চিহ্ন নিচে মানে কমানো। তাহলে যদি আমি টেম্পারেচারকে বাড়াই, আয়তন বাড়বে, আয়তন বাড়লে কি কমবে, মোলারিটি কমবে। এটা মনে রাখবা। তাহলে সূত্র হচ্ছে যে এন বাই ভি। আবার এখানে এন ইজুকাল আমরা ডাব্লিউ বাই এম লিখতে পারি, ডাব্লিউ ভি এল ইন্টু ডাব্লিউ ভাগ এম, এই যে এম। তাহলে এই সূত্রটা তোমরা মনে রাখবা। ডাব্লিউ তে কি ক্যাপিটাল, এটাতে ভর, আর এম তে কি আণবিক ভর, আণবিক ভর। এবার আসো, তাহলে মোলারিটি করে নিলাম। সেম ভাবে মোলালিটি, মোলালিটি কাকে বলে, মোলারিটি। তাহলে এমসিকিউ যদি আসে যে মোলারিটি কি তাপমাত্রার উপরে নির্ভর করে, তোমরা কি বলবা, করে কিনা মোলারিটি? মধুমিতা বলো, করে কিনা? স্যার করে। করে, হ্যাঁ। কিন্তু মোলালিটি এর পরে যেটা লিখলাম এটা করে না, বুঝছো? এটা কিন্তু অনেকবার মেডিকেলে আসছে। আমি আজকে যেগুলো প্রশ্ন করছি না, 4-5টাই মেডিকেলের আছে। তো এই জন্য বলতেছি প্রতিটা এক্সামে গুরুত্ব সহকারে দিবা। তো মোলালিটি হচ্ছে তাপমাত্রার উপরে নির্ভর করে না, কিন্তু মোলারিটি, একটা রিটি আর একটা লিটি, ভালো করে দেখবা। মোলালিটি টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে না। কেন করে না সেটা দেখো, এখানে 1000 গ্রাম পাইছি। আয়তন টেম্পারেচারের উপরে নির্ভর করে, কিন্তু ভর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। এই যে দেখো, এর সংজ্ঞাটা কি, যে 1 কেজি, সংজ্ঞাতেই সবকিছু আছে দেখো। এখানে আয়তন ছিল, এই যে এই প্রশ্নটাতে আয়তন ছিল, এই যে আয়তন ছিল, আয়তন লিটার, প্রতি লিটার, এই যে। কিন্তু এখানে 1 কেজি, এখানে আয়তন না, এটা ভর। 1 কেজি দ্রাবকে, দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবণের মোলালিটি বলে, তাকে ওই দ্রবণের মোলালিটি বলে, মোলালিটি বলে। তাহলে বলো যে মোলালিটি কেন তাপমাত্রার উপর নির্ভরশীল না, মধুমিতা বলো, কেন নির্ভরশীল না তাপমাত্রার উপরে? কারণ 1 কেজি দ্রবণের উপর ক্রিয়া করে সেজন্য। হ্যাঁ, মানে এখানে ভরটা হচ্ছে 1 কেজি, মানে ভরের উপরে কিন্তু টেম্পারেচারের কোনো প্রভাব নাই, কিন্তু আয়তনের উপরে আছে। মানে আমরা মনে রাখবো যে আয়তনের উপর তাপমাত্রার প্রভাব আছে, তাপমাত্রার প্রভাব আছে, প্রভাব আছে। এই ক্ষেত্রে কি, ভরের উপর তাপমাত্রার প্রভাব, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর নোট করে রাখবা, বুঝছো? একবারে অ্যাডমিশন পর্যন্ত লাগবে। মোলালিটি বলে এটাকে, তাহলে এর প্রভাব নেই। এর সূত্র কি, এম ইজ ইকুয়াল, এই যে ডাব্লিউ ইন্টু 1000 নিবা, আগেই তো লিখে দিলাম, ইন্টু ডিভাইডেড বাই ক্যাপিটাল এম আণবিক ভর ইন্টু দ্রাবক জি, দ্রাবকের ভর। উপরে হবে দ্রব্যের ভর, এইটাতে হচ্ছে দ্রব্যের ভর লিখে দিছি, তোমরা সুন্দর করে নোট করবা। আর এটা হচ্ছে দ্রাবকের ভর। একটা জিনিস বারবার লেখার কারণ বেশি ইম্পর্টেন্ট, তাই দ্রাবকের ভর। অবশ্যই এগুলো কি হবে, দুইটাই হবে গ্রামে।
এটা হবে গ্রাম। কেজিতে আবার অ্যান্সার করিও না। এরপরে আসো নর্মালিটি। নর্মালিটি কাকে বলে? নর্মালিটি, নর্মালিটি, এই যে নর্মালিটি হলো প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য ভর। এগুলো সংজ্ঞা এক্সামে থাকবে। নর্মালিটি হলো প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবীভূত দ্রব্যের গ্রাম তুল্য ভর। মনে রাখবে এগুলো প্রতিটা কম মার্কের জন্য। এখন এইটা তাহলে বলো তো বুম্বা, তুমি যে এটা কি তাপমাত্রার উপরে নির্ভর করবে কিনা? জি স্যার। করবে কিনা তাপমাত্রা, মানে এর উপরে কি ডিপেন্ড করে কিনা নর্মালিটি? না। কেন করে না? করে স্যার স্যার, করে করে স্যার। কিনা? করে। তাহলে তো এখানে তো প্রতি লিটার দ্রবণে, তাহলে তো হ্যাঁ, করবে। এই যে দেখছো ও মেন বিষয়টা ধরে ফেলছে। হ্যাঁ কি বুম্বা, 4 লিটার। এত সুন্দর ও নোট, তোমার আমি অন্য নোট কিছু কিন্তু বলছি। অনেক সুন্দর করছো। ঠিক আছে, এটা ভুল হইতে পারে, আমি সমস্যা নাই, ভুল বলতে পারো। এর পরের দিন ভুল বললে হবে না কিন্তু, আজকে ভুল বলো, সমস্যা নেই। তাহলে প্রতি লিটার বলছে না, তার মানে এটা কি মানে নির্ভর করে। আসো তাহলে সূত্রটা ডিরেক্ট লিখে দেবো। n ইজ ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই ই ইন্টু ভি। তাহলে আমরা ই ইজ ইকুয়াল আবার কি জানি বলো তো? তুল্য ভর সমান কি জানি? পড়াইলাম, তুল্য ভর ইজ ইকুয়াল আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। ই কে এম তে এখানে কিন্তু আণবিক ভর, আণবিক ভর, আর ইতে কি তুল্য সংখ্যা, ইতে তুল্য সংখ্যা, আর বড় ইতে কি, বড় ইতে তুল্য ভর, তুল্য ভর। তাহলে আমরা ই ইজ ইকুয়াল কি লিখতে পারি? এম বাই ই। তাহলে এই মানটা এখানে বসাই দিতে পারি না? তাহলে ডাব্লিউ, ই এর মানটা বসাই দাও, এম আণবিক ভর ডিভাইডেড বাই ই ইন্টু ভি। তাহলে ইটা উপরে চলে যাবে, ডাব্লিউ ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু ভি। তাহলে নর্মালিটি ইজ ইকুয়াল এটা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে ডাব্লিউ তে কি, ডাব্লিউ তে দ্রব্যের ভর। প্রশ্নে কিন্তু এই মানগুলো দেওয়া থাকবে, তোমাকে নর্মালিটি বের করতে হবে, বা এই চারটা মান দেওয়া আছে, তোমাকে আয়তন বের করতে হবে, এগুলো কিন্তু বের করতে হবে। তুল্য সংখ্যা যে কোনো একটা চাইতে পারে, আয়তন, স্যার, ছোটতে ডাব্লিউ কি বোঝে স্যার? দ্রব্যের ভর লিখিয়ে তো দিলাম, তাহলে কি তুমি দেখতেছো? এটা বড়দের ডাব্লিউ স্যার, এটা। ওইটাই স্মল। এখানে ফির কয়টা ডাব্লিউ দেখতে পাচ্ছ? একটাই তো ডাব্লিউ। এখানে যদি দুইটা ডাব্লিউ থাকতো তাহলে বলতা যে খুব কি যেইটাই হোক। না এবার ঠিক আছে, এটা হচ্ছে নর্মালিটি। বুঝছো বুঝছো? নর্মালিটি। বলো, আজকের ক্লাস অনেক বড় ক্লাস, তোমরা এই নোটটা সুন্দর করে করবা, আর কালার পেন ইউজ করলে করবা। বুঝছো? এই যে যে বুমবার নোটটা একটু দেখবা তোমরা, কিন্তু কালার পেন ইউজ করছে, প্রশ্নটা লিখছে লাল কালিতে, তারপরে অ্যান্সার করছে কালো কালিতে। এগুলো কিন্তু পরে সুন্দর করে তোমরা যত নোট সুন্দর করবা তত মনোযোগ যাবে নোটের মধ্যে। তো যত পারো সুন্দর করে নোট করবা। এইটা তোমাদের লাগবে আজকে থেকে কি 1.5 বছর পরে, 2 বছর